বিয়ের ২ বছর পর স্বামী বাড়ি আসার কথা শুনে অন্য সব মেয়েদের মতো মনে উৎফুল্লতা কাজ করল না ইরার, বরঞ্চ ভেতরে ভয় গ্রাস করল। হাত পা কাঁপাকাঁপি শুরু করলো প্রবলভাবে। এই শীতল পরিবেশেও রীতিমতো গা ঘেমে চুপচুপে হলো তার। অন্য সব মেয়েরা যেখানে স্বামীর পছন্দ মতো খাবার রান্না ব্যস্ত হতো, স্বামীর জন্য নিজেকে সুসজ্জিত করত, সেখানে ইরা সিদ্ধান্ত নিল সে আজ ঘর থেকেই বের হবে না। খি লেটে বসে থাকবে ঘরে, কেউ ডাকলেও খুলবে না, ফুপি ডাকলেও না। ইরা স্বামীর নাম শৌখিন, চট্টগ্রাম চাকরিরত আছে সে। ঢাকা থেকে চট্টগ্রামে ট্রান্সফার সে নিজে স্বেচ্ছায় নিয়েছে, যাতে ইরা সামনে না থাকতে হয়, কেননা সে তো ইরাকে বউ হিসেবে মানেই না। বিয়ের দিনই সে তার মাকে পই পই করে বলে দিয়েছিল ইরা এ বাড়িতে থাকলে সে থাকবে না, এবং তারপরেই চট্টগ্রামে চলে গিয়েছিল। আজ ২ বছর পর বাড়ি ফিরছে। ফিরে ইরাকে এখনও এ বাড়িতে দেখলে নিশ্চয়ই রেগে যাবে, রেগে চিৎকার চেঁচামেচি করবে। তখন কি ইরাকে জোর করে বের করে দেবে? ভয়ে ইরার অবস্থা নাজেহাল হলো। বারংবার গলা শুকিয়ে কাঠ হলো তার। ওড়না দিয়ে কপালের ঘাম মুছল। ঘরের দরজা ভালো মতো লাগিয়ে দিল। একটু আগেই শৌখিনের ছোট বোন স্বামী এসে শৌখিনের বাড়ি ফেরার বিষয়টা জানিয়েছে ইরাকে। কথা বলার সময় স্বামীকে কি উৎফুল্ল দেখাচ্ছিল। দেখাবেই না কেন? এতগুলো দিন পর তার ভাই বাড়ি আসছে যে। ইরার অস্বস্তি লাগছে খুব। সে মনে মনে জায়গা খুঁজছে। শৌখিন যদি এসে তাকে বাড়ি থেকে বের করে দেয় তাহলে সে কোথায় যাবে? অনেক ভেবেও কোনো জায়গা পেল না ইরা। তার কান্না পেল খুব। এই এত বড় পৃথিবীতে তার কিনা যাওয়ার কোনো জায়গা নেই? ও হ্যাঁ, এক জায়গা আছে, কিন্তু সেখানে যাওয়ার কথা ভাবতেই আটকে উঠল। কি ভয়ঙ্কর দিনটাই না ছিল সেদিন। তখন ইরা তার মামা মামির কাছে থাকতো। ছোটবেলায় মা মারা যাওয়ায় মামা মামি আশ্রয় দিয়েছিল তাকে। একটা মফস্বলে থাকতো তারা। সারাদিন ইরাকে ইচ্ছে মতো খাটাতো মামি, তবু কোনো দিন টু শব্দ করেনি সে। যাদের বাড়িতে থাকছে খাচ্ছে তাদের মুখের উপর কী করে কথা বলতো। পড়াশোনার খরচ চালাতো টিউশনি করিয়ে। টিউশনির বেশিরভাগ টাকাই মামি নিয়ে নিত। হুট করে একদিন মামা ইরার বিয়ে ঠিক করলো। যদিও ওটাকে বিয়ে বলে না, বলে বিক্রি করা। মোটা অঙ্কের টাকার বিনিময়ে এক বহু পত্নীর বয়স্ক লোকের সাথে ধরে বেঁধে বিয়ে দিচ্ছিল। কোনো আশার আলো যখন চোখে পড়ছিল না, তখন আশার আলো হয়ে সামনে এসে দাঁড়িয়েছিল ইরার ফুপু। তার সাথে কোনো প্রকার যোগাযোগ ছিল না ইরার। মামা মামি কারোর সাথে যোগাযোগ রাখতে দেয়নি। সে ফুপু ইরাকে সাথে করে ঢাকায় নিয়ে এলো, কিন্তু নিয়ে আসার আগে নিজের ছেলে শৌখিনের বউ করে নিয়ে এলো। শৌখিন তার মায়ের কথার উপরে কখনো কথা বলে না, তবে সেদিন বলেছিল। তার মায়ের কথার ঘোরতর বিরোধিতা করেছিল, তবুও শেষ পর্যন্ত বাধ্য হয়ে বিয়েটা করতে হয়েছিল। বাড়ি ফিরে তার পরের দিনই চাকরিতে যোগ দিয়েছিল এবং বলেছিল ফিরে এসে যেন ইরাকে এ বাড়িতে না দেখে। সে ইরাকে বউ হিসেবে মানে না এবং কখনোই মানবে না। ভাবনা চিন্তার মাঝেই দরজা টোকা পড়ল। স্বামী বলে উঠল, ইরা, বাইরে আয়, তাড়াতাড়ি। মূলত ইরা স্বামীর ভাইয়ের বউ হলেও সে তাকে ভাবি ডাকে না, শৌখিনের ভয়েই ডাকে না। যেখানে শৌখিন এই বিয়েটাই মানে না, সেখানে তার বোন ইরাকে ভাবি ডাকছে জানলে সে তুল কালাম বাঁধাবে। তাছাড়া ইরা স্বামী সমবয়সী, একই সাথে একই ভার্সিটিতে ভর্তি হয়েছে দুজনে। ইরা স্বামীর কথা শুনে থরথর করে কাঁপে, মৃদু গলা জিজ্ঞেস করে, বাইরে কেন যাব? কেউ এসেছে? স্বামী দ্বিগুণ উৎসাহে বলে উঠল, কেউ এসেছে বলেই তো তোকে ডাকছি, তুই বাইরে আয়। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলে ইরা। ভয়ে তার হাত পা অসাড় হয়ে আসে। মনে মনে দোয়া দরুদ পরে বুকে ফু দেয়। স্বামীকে দেখতে পায় না, হয়তো ইরাকে ডেকে আবার চলে গেছে সে। ইরা ভীরু পায়ে ড্রয়িং রুমে আসে। ড্রয়িং রুমে এক পুরুষ অবয়ব দেখে। পেছন ঘুরে আছে সে, তাই মুখ দেখা যায় না। কালো রঙের জ্যাকেট দেখা যাচ্ছে গায়ে। ইরা এগোনে শক্তি পায় না, পা থরথর করে কাঁপে, ভয় পায়। ভাবে হয়তো শৌখিন তাকে দেখলেই চিৎকার করে উঠবে, হয়তো এই অবস্থায় টেনে হিস্ট্রে বাড়ি থেকে বের করে দেবে। ড্রয়িং রুমের সোফায় ইরার ফুপু রেহানা বেগম বসে আছেন। ইদানিং তার শরীরটা ভালো যাচ্ছে না। শরীরে বাসা বেঁধেছে নানা রোগবালাই। শরীরের সাথে সাথে মনটাও তার ভালো না। একে তো ইরাকে নিয়ে চিন্তা, মেয়েটার জীবনে কি হলো তিনি বুঝতে পারেন না। মনে হয় হয়তো শৌখিনের সাথে বিয়ে দিয়ে মেয়েটার দুঃখের জীবনে নতুন করে দুঃখ যোগ করেছেন তিনি। আবার শৌখিনকে নিয়ে চিন্তা। ছেলেটা যে কি একরোখা জেদি হয়েছে, যা বলবে তাই। মাঝে মাঝে ইমোশনাল ব্ল্যাকমেল করে, দু একটা কথা যদিও পালন করান রেহানা বেগম, তবুও তার একটু পরেই যা তাই। তবুও তিনি চেষ্টা করে যাবেন, ছেলে মেয়ে দুটোকে যদি এক করা যায়। চেষ্টা করতে ক্ষতি কী? পেছন করে ইরাকে গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকতে দেখে রেহানা বেগম বলে ওঠেন, কী রে ইরা, ওইখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়।
ফুপুর কথা শুনে ইরা চমকায়। হুট করে কথা বলায় ভয় পেয়েছে সে। কয়েকটা শুকনো ঢোক গেলে ফুপুর কাছে এগিয়ে যায়। ততক্ষণে স্বামীও আসে। দাঁড়িয়ে থাকা লোকটি ইরাকে দেখে পিছু ঘোরে, মুচকি হেসে বলে, আরে ইরা, কেমন আছো? ইরা বড়সড় নিঃশ্বাস ফেলে, বুকে হাত দিয়ে ধপ করে সোফার উপর বসে পড়ে। ভয় তার দূর হয় দ্রুত। লোকটা শৌখিনের বন্ধু রিফাত, বাল্যকালের বন্ধু। মাঝে মাঝে এ বাড়িতে আসে সে। শৌখিন না থাকা একটু কম আসা হয়, শৌখিন থাকলে আসা যাওয়ার পরিমাণটা বাড়ে। রিফাতের প্রশ্নের উত্তর না দিয়ে ইরা বলে ওঠে, ও এটা আপনি? রিফাত অবাক নজরে তাকায়। ইরার পাশাপাশি সোফায় বসে, বলে, তো কাকে ভেবেছিলে? ইরা জবাব দেয় না। পাশ থেকে স্বামী বলে ওঠে, ইরা হয়তো ভেবেছিল শৌখিন ভাই। রিফাত এক প্রকার লাফিয়ে ওঠে, কি শৌখিন আসছে নাকি? কবে, কখন, কিভাবে? আমাকে জানাওনি কেন আন্টি? কত বছর দেখি না বেটাকে, দুটো বছর। রেহানা বেগম হেসে ফেললেন। রিফাতের মাথায় হাত বোলান, বলেন, পাগল ছেলে, এত প্রশ্ন একসাথে করলে উত্তর কিভাবে দেব? হ্যাঁ, আজ আসবে শৌখিন, বুঝলি? রিফাতের উচ্ছ্বাস কমে না, বলে, সত্যি আন্টি? ও মাই গড, তাহলে আমি কিন্তু আজ বাড়িতে যাব না, এখানেই থাকবো। রেহানা বেগম আবার হাসেন, থাকবি? তোকে নিষেধ করেছে কে? 1 মিনিট দাঁড়াও, আমি সব বন্ধুদের কল করে জানাই ব্যাপারটা। রিফাত হন্তদন্ত হয়ে বাড়ির বাইরে বেরোয়। ফোন করে সব বন্ধুদের শৌখিনের বাড়ি ফেরার খবর দেয়। ড্রয়িং রুমে বসেই সেসব কথা কানে আসে ইরার। সে চুপিসারে রিহানা ও স্বামীর দিকে তাকায়। শৌখিন আসার কথায় তাদের মুখও খুশি খুশি দেখায়। ইরা দীর্ঘশ্বাস ছাড়ে। তার সম্পর্কটা যদি স্বাভাবিক আর 5টা সম্পর্কের মতো হতো তাহলে সেও নিশ্চয়ই খুশি হতো, কিন্তু তা আর হলো কই। তবু তো এক প্রকার ভালো আছে ইরা। কিন্তু যদি মামার ঠিক করা ওই বয়স্ক লোকটার সাথে বিয়ে হতো? লোকটার চেহারা হুট করে ভেসে উঠল চোখের সামনে। গাল ভরা পান চিবাতে চিবাতে কী লোলুপ দৃষ্টিতে তাকাচ্ছিল লোকটা। ভাবলেই গায়ে কাটা দেয় ইরার। ঘড়ির কাঁটা 11টার ঘরে। চারিদিকে শুনশান নীরবতা। মাঝে মাঝে রেহানা বেগমের দীর্ঘশ্বাসের শব্দ ভেসে আসছে। ইরার মনে হচ্ছে রেহানা বেগম কান্না আটকাতে চাচ্ছেন, তাই হয়তো এমন ঘন ঘন নিঃশ্বাস ফেলছেন। টেবিলে মাথা রেখে বসে আছেন রেহানা বেগম, মুখটা তার গম্ভীর। স্বামী এখানে নেই, সে এত রাতে জাগতে পারে না। তাড়াতাড়ি ঘুমানো তার অভ্যাস। সে নিজের রুমে চলে গেছে কিছুক্ষণ আগে। ড্রয়িং রুমে ইরা আর রেহানা বেগম বসে আছে। বসে আছে বললে ভুল হবে, তার অপেক্ষা করছে, শৌখিনের ফেরার অপেক্ষা। শৌখিন আজ আসবে বললেও দিন গড়িয়ে রাত হয়ে গেল, তারপরও আসেনি। এমনকি ফোনও করেনি। স্বামী অনেকবার চেষ্টা করেছিল, কিন্তু ফোন সুইচ অফ দেখাচ্ছিল। ইরার কষ্ট হচ্ছে। রেহানা বেগমের এমন করুণ মুখ দেখে তার নিজেরই খারাপ লাগছে। এটা তো ইরার ফুপু না, মা। মায়ের স্নেহ ভালোবাসা তো এই ফুপুই দিয়েছে তাকে। এই ফুপুকে এতটা কষ্ট পেতে দেখে ইরারও কষ্ট লাগছে। এতক্ষণ যাবৎ যে সে শৌখিন না ফেরায় খুশি হয়েছিল, সে এখন মনে প্রাণে চাইছে শৌখিন ফিরুক, নিজের মায়ের কাছে ফিরে আসুক সে। 2 বছর রেহানা বেগম নিজের ছেলেটাকে দেখেন না। একজন মায়ের কাছে কতটা কষ্টকর এটা। ইরা নিজের কাছে নিজেকে অপরাধী লাগে। মনে হয় হয়তো তার জন্য তার ফুপুর এত কষ্ট। গুটি গুটি পায়ে এগিয়ে ফুপুর কাঁধে হাত রাখে ইরা। রেহানা বেগম ঘাড় কাত করে তাকান, বলেন, ঘুম পাচ্ছে তোর? যা না, ঘুমা কি, আমি থাকবো এখানে। ইরা চটপটে গলায় বলে, ঘুম কেন পাবে? আমি কি স্বামীর মতো ঘুম কাতুরে? রেহানা বেগম মাথা নাড়েন, বলেন, সে কথা কখন বললাম? কথা বলতে বলতে হাই তোলেন তিনি। ইরা সামনে এসে দাঁড়ায়। দেখেছ ঘুম আসলে কার পাচ্ছে, দেখেছ? রেহানা বেগম মুচকি হাসেন, বলেন, রোজ ঘুমের ওষুধ খেতে হয় তো, তাই একটু এমন হচ্ছে আমার। মোটেও না, তোমার ঘুম পাচ্ছে, খুব গভীর ঘুম পাচ্ছে। তুই বুঝি জানিস? জানি তো। একটু এগিয়ে এসে পাশে বসে ইরা। সোফায় বসে ফুপুর কাঁধে মাথা রাখে। আহ্লাদে সুরে বলে, তুমি ঘরে গিয়ে ঘুমাও না ফুপু, আমি আছি তো এখানে। রেহানা বেগম নিষেধ করতে চান, কিন্তু থেমে যান। কিছুক্ষণ চুপ থেকে চিন্তা করেন। ইরা আর শৌখিনকে আলাদা কথা বলার সুযোগ দিতে চান। ভাবেন যদি এতে সম্পর্কটা ঠিক হয়। ঠিক আছে, আমি ঘরে গিয়ে বসি, শৌখিন আসলে আমায় জানাস। এরা মাথা নাড়ে। ফুপুকে ঘরে পাঠানোর জন্য এমন সাহসিকতার কাজটা করেছে সে। ফুপু অসুস্থ, বয়স হয়েছে, এত রাত জাগলে যদি আরও অসুস্থ হয়ে পড়েন, সেজন্যই নিজে থাকতে চেয়েছে সে। নয়তো শৌখিনের সামনে পড়ার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না তার। বেশ কিছু সময় চুপচাপ বসে থাকে ইরা। অলস সময় পার করে। দাঁত দিয়ে হাতের নখ কাটে, মেঝেতে পায়ের বুড়ো আঙুল দিয়ে খোঁচায়, আবার ঘড়ির দিকে তাকায়। তার নিজেরও কেমন ঘুম ঘুম পায়। সোফায় পা তুলে আধা শোয়া হয়ে বসে।
মাথাটা কাত করে শয়। হঠাৎ কলিং বেলের আওয়াজে লাফিয়ে উঠে বসে। হার্টবিট ড্রামের আকার ধারণ করে। এত জোরে শব্দ হয় যেন এক্ষুনি বুক চিরে বেরিয়ে আসবে। বুকে হাত দিয়ে উঠে দাঁড়ায় ইরা। শুকনো ঢোক গেলে যতই সাহস করে ফুপুকে পাঠিয়ে দিক না কেন, এখন ভয়ে শরীর অসাড় হয়ে আসে তার। তবু মনে মনে সাহস সঞ্চার করে ভাবে, কি আর হবে, দরজা খুলে ইরাকে দেখলে শোকে না হয় চিৎকার চেঁচামেচিই করবে, আর খুব বেশি হলে বাড়ি থেকে বের করে দেবে। কি আর হবে তাতে? নিজের ভাবনায় নিজে নিজেকে বকে ইরা। কি আর হবে মানে? বাড়ি থেকে বের করে দিলে সে যাবে কোথায়? দরজার কাছে গিয়ে একটানে দরজার পাল্লা খুলে ইরা। চোখ মুখ খিঁচে দাঁড়িয়ে পড়ে মাথা নিচু করে। বকা খাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে। বেশ অনেকটা সময় নীরবতায় কাটে। ইরা অবাক হয়। সে তো ভেবেছিল দরজা খোলার সাথে সাথে ইরাকে দেখে শৌখিন রাগারাগি করবে, কিন্তু তা হলো না কেন? ইরা সাবধানে মাথা উঁচু করে সামনে তাকায়। কাউকেই দেখতে পায় না। তার কপাল কুঁচকে আসে। ভাবে, তাহলে দরজা বেল বাজালো কে? ভূত নাকি? রাত 12টায় নাকি ভূত আসে, কোথায় যেন শুনেছে ইরা। ও হ্যাঁ, তার দাদির কাছে শুনেছে। ছোটবেলায় দাদির কোলে মাথা রেখে শুয়ে থাকতো ইরা, আর দাদি তখন মাথায় হাত বুলিয়ে গল্প শোনাতো। রূপকথার গল্প, রাজকন্যা রাজপুত্রের গল্প, ভূতের গল্প। কিন্তু সে ভূত এখানে আসবে, তাও আবার বেল বাজিয়ে? পেছনের শব্দ পেয়ে ঘাড় ঘুরিয়ে দেখে কেউ সিঁড়ি বেয়ে উপরে উঠছে। গট গট পায়ে উঠে চলেছে সে। আশেপাশে কারো দিকে তার হুঁশ নেই। পেছন থেকে চেহারাটা দৃষ্টিগোচর হলো না ইরার, কিন্তু সে বেশ বুঝতে পারল লোকটা শৌখিন। তার হাঁটার স্টাইল দেখলেই ইরা এক নিমিষে তাকে চিনে ফেলে। কিন্তু সে কখন ঘরে ঢুকলো? ইরা যখন মাথা নিচু করে দাঁড়িয়েছিল তখন। তাহলে কিছু বলল না কেন? ইরার মাথায় তালগোল পাকিয়ে গেল। তবে এইটুকু কথা ভেবে শান্তি পেল যে শৌখিন তাকে দেখে রাগারাগি করেনি। ডাইনিং টেবিলে গিয়ে সব খাবার গুছিয়ে ফ্রিজে রাখল ইরা। রেহানা বেগম শৌখিনের জন্য খাবার সাজিয়ে রেখেছিল। শৌখিন তো খাবার কথা দূরে থাক, অন্য কোনো কথাও বলল না। ইরার নিজেরও সাহসে কুলায় না শৌখিনকে খাবারের কথা বলতে। নিজের রুমে ঢুকে টর্চ জ্বালিয়ে বিছানার একপাশে শুয়ে পড়ল, অন্য পাশে স্বামী ঘুমিয়েছে। ইরা সাধারণত স্বামীর সাথেই ঘুমায়। নিজের আলাদা একটা রুম দিতে চেয়েছিল রেহানা বেগম, কিন্তু ইরা নিজেই নেয়নি। তার আলাদা রুমের প্রয়োজন পড়ে না। তাছাড়া স্বামীর সাথে দুজনে মিলে গল্প করে বেশ সময় কাটে তার। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নেয় ইরা। নিচে নেমে কিচেনে যায়। এ বাসে রহিমা খালা সব রকমের কাজ করে। রহিমা খালা চুলায় চায়ের পানি বসাচ্ছিলেন। ইরা পেছনে গিয়ে দাঁড়ায়। কপট রাগ দেখিয়ে বলে, তুমি আজও চা বানাতে যাচ্ছিলে খালা? রহিমা সরিয়ে দাঁড়ায়, হেসে বলে, ভাবলাম তুমি আজ চা বানাইবা না। বানাবো না কেন? তুমি জানো না আমি রোজ সকালে চা বানাই? হ্যাঁ জানি তো। আরে আমি কি চা বানাইছি নাকি? খালি পানি বসেছি চুলায়। এরা মুচকি হেসে চা বানানোর মন দেয়। সে প্রতিদিন নিজের হাতে চা বানায়। ফুপু খুব পছন্দ করে ইরার হাতের চা। বাবা যখন বেঁচে ছিল তখন সেও খুব পছন্দ করত। বলতো, আমার বুড়িমার হাতে জাদু আছে। চা বানিয়ে কাপে ঢেলে রেহানা বেগমের ঘরে যায় ইরা। রেহানা বেগম নামাজ পড়ে বেলকনির খোলা হাওয়ায় বসেছিলেন। ইরাকে দেখে হাত এগিয়ে দেন চায়ের কাপ নেওয়ার উদ্দেশ্যে। বলেন, স্বামী ওঠেনি এখনও ঘুম থেকে? ইরা মাথা নাড়ে। রেহানা বেগম আফসোস করেন, মেয়েটা যে কেমন হলো না। আমার 2 ছেলেমেয়ের একটাকেও মনের মতো মানুষ করতে পারলাম না। কোথায় সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়বে তা না। কথা শেষ করে চায়ের কাপে চুমুক দেন, তৃপ্তিতে চোখ বুজেন। আবার ফট করে চোখ খুলে ইরার মুখোমুখি তাকান। বলেন, শৌখিনকে চা দিয়েছিস? ইরা মুখ থমথমে করে। তার এতক্ষণ যাবৎ শৌখিনের কথা মনে ছিল না। তাছাড়া চা নিয়ে শৌখিনের সামনে দাঁড়ানোর মতো সাহস ইরার নেই। যা সাহস ছিল সব কাল রাতেই দেখিয়ে ফেলেছে। ইরার থমথমে মুখের দিকে তাকিয়ে রেহানা বেগম বলেন, ও তোকে কাল কিছু বলেছে? ইরা মুখে হাসি হাসি ভাব আনে। ফুপুর সামনে গোমরা মুখে সে থাকতে চায় না। এতে ফুপুর টেনশন বাড়বে। সে বলে, কি বলবে বলো তো? আর তুমি জানলে কি করে যে তোমার ছেলে এসেছে? সকালে রহিমা বলল। তা হ্যাঁ রে, চা দিয়েছি শৌখিনকে? ইরা মাথা নাড়ে, না দেয়নি। রেহানা বেগম এক প্রকার আটকে ওঠেন। সে কী কথা? শৌখিন রোজ 7টায় চা খায়। এর 1 মিনিট ওদিক ওদিক হলেও লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ফেলবে। যা তাড়াতাড়ি দিয়ে আয়। ইরা আমতা আমতা করে বলে, আমি দিয়ে আসবো? হ্যাঁ তো। ইরা বোকা হাসে, আবার মুখ গোমরা করে মাথার চুলকে খালি চায়ের কাপ তুলে নেয়। বলে, যাচ্ছি। কিচেনে ঢুকে পাশে রাখা টুলে ঠাস করে বসে পড়ে ইরা। রহিমা বেগম ততক্ষণে নাস্তা বানাতে শুরু করেছেন। ইরাকে মনমরা দেখে তিনি বলেন, কি হয়েছে ইরামা? মুখ গম্ভীর কেন?
ইরা আনমনে বিড়বিড় করে, কি আর হবে খালা, বাঘের সামনে হাজির হওয়ার নির্দেশ এসেছে। রহিমা খালা চাপা চিৎকার দিয়ে ওঠেন, ও আল্লাহ, বাঘ, বাঘ কই? এরা হতভম্ব হয়। সে কি বলল আর রহিমা খালা কি বুঝলো? সে চায়ের কাপ হাতে তুলে নেয়, যাওয়ার সময় আবার পিছে ঘোরে। রহিমা খালার কাছে এগিয়ে ফিসফিস করে বলে, সাবধান খালা, এই এলাকায় বাঘ এসেছে, একটু আগেই শুনে এলাম। রহিমা খালা ভয়ার্ত চোখে তাকালেন। ইরার প্রচণ্ড হাসি পেল সে মুখ দেখে, কিন্তু হাসল না। তার সামনে বিপদ। দরজায় কিছুক্ষণ কড়া নাড়ানোর পর দরজা খুলে শৌখিন। পরনে তার কোনো জামা নেই, একটা ট্রাউজার পরিহিত অবস্থায় দরজা খুলে চোখ ডলে সে। চোখে তার এখনও ঘুম, অনেক রাতে ঘুমানোর ফলেটা। চুল উস্কো খুস্কো হয়ে এলোমেলো হয়ে আছে। নগ্ন বুকের ভারী পশমগুলোর দিকে কড়া নজরে তাকায় ইরা। হাতের পেশিগুলো হাত নাড়ানোর ফলে ওঠানামা করে। ইরার চোখ বড় বড় করে দেখে। শৌখিনকে এত কাছ থেকে আগে কখনো দেখেনি সে, ছোটোবেলায় দেখেছিল। তারপর তো মামা মামির কাছে চলে গেল, যোগাযোগ বন্ধ হয়ে গেল। আর বিয়ের সময় কত রকম ঝামেলার মাঝে সেরকম করে দেখাই হয়নি। দেখা হলেও এমনভাবে হয়নি। ইরা ভেবে পেল না শৌখিন ভাই এত সুন্দর, এত এত সুন্দর ছেলেটা তার বর। কিছুক্ষণ চোখ ডলাডলি করে সামনে তাকায় শৌখিন। ইরাকে দেখে তার কপাল কুঁচকে আসে। সকাল সকাল ঘুম থেকে উঠে মেজাজ গরম হয়। কাল রাতেও দেখেছিল সে ইরাকে। মাকে বারবার বলেছিল এই মেয়েকে বাড়ি থেকে বিদায় করতে, কিন্তু মা বিদায় করা দূরে থাক, উল্টো ওকে এখানকার ভার্সিটিতে ভর্তি করিয়ে দিয়েছে। সব খোঁজ খবরে চাকরিতে বসে পেয়েছে শৌখিন। কাল রাতে বিষয়টা নিয়ে কথা বলতে চেয়েছিল সে, কিন্তু পারেনি। অতদূর জার্নি করে এসে শরীর খুব ক্লান্ত লাগছিল। কথা বলার মতো শক্তিও অবশিষ্ট ছিল না শরীরে। ইরার দিকে রাগে চোখে তাকায় সে। দেখে ইরা ড্যাব ড্যাব চোখে তার দিকেই তাকিয়ে আছে। শৌখিনের মেজাজ আরও গরম হয়, কিন্তু এত সকালে সিনক্রেট করতে মনে চায় না। গম্ভীর গলায় দাঁতে দাঁত চেপে বলে, এখানে কি তোর? ইরা শব্দ পেয়ে তড়িঘড়ি করে চোখ নামায়, মাথা নিচু করে। এতক্ষণে না পাওয়া ভয় একেবারে জেঁকে বসে। মিনমিন করে বলে, না মানে চা নিয়ে এসেছিলাম। শৌখিন তীক্ষ্ণ চোখে ইরার হাতের দিকে তাকায়। ইরা সেদিকে লক্ষ্য করে কাপসহ হাত সামনে বাড়িয়ে ধরে। হাত কাঁপে থরথর করে, কাঁপে পিচে শব্দ হয়। শৌখিন হাত কপালে নিয়ে আঙ্গুল দিয়ে কপালে ম্যাসেজ করে। এই মেয়ের সাহস দেখে সে তাজ্জব হয়ে গেছে। যে মেয়েকে এই বাড়িতে সহ্যই করতে পারছে না, সে মেয়ে কিনা তার জন্য চা নিয়ে এসেছে। কেন? বউ সাজতে চায়, বউর অধিকার দেখাতে চায়। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নেয় সে। রাগ কমাতে চায়, বলে, আমার সামনে থেকে দূর হ। ইরা সাহস করে বলে, কিন্তু চা? শৌখিন এতক্ষণে আটকে রাখা রাগ আর আটকাতে পারে না। চায়ের কাপ হাতে নিয়ে ছুঁড়ে মারে। কাপ ভেঙে ফ্লোরে ছিটকে পড়ে। ঝনঝনিয়ে শব্দ হয়। তার চেয়ে বেশি জোরে শব্দ হয় হয়তো ইরার বুকে। ভেতরটা ধক করে ওঠে। ভয়ে গুটিসুটি মেরে একপাশে সরে দাঁড়ায়। শৌখিন এগিয়ে এসে দু কাঁধ চেপে ধরে, চিৎকার করে বলে, তোকে চা দিতে বলেছি আমি? বলেছি? জানিস না তোকে সহ্য হয় না আমার? আমার সামনে আসবি না, আর কখনো আসবি না। তোকে দেখলে আমার রাগ হয়, রাগে গা জ্বলে যায়। ইরা ফুপিয়ে ওঠে। তার কাঁধে ব্যথা লাগছে। শৌখিন এত শক্ত করে চেপে ধরে আছে যেন মনে হচ্ছে এক্ষুনি কাঁধের হাড় ভেঙে পড়বে। শৌখিন সেদিকে ভ্রুক্ষেপ করে না। ইরাকে ছেড়ে দিয়ে হনহন করে আবার রুমে ঢোকে। ঠাস করে দরজা লাগায়। ইরা সেদিকে তাকিয়ে চোখ মুছে নেয়। ভাঙা কাজগুলো একে একে হাতে তোলে, গুছিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। খাবার টেবিলে রেহানা বেগম শৌখিনের অপেক্ষা করেন। সকালে ছেলেটার সাথে দেখা হয়েছিল তার। মায়ের সাথে ঠিকমতো কথা বলেনি সে, শুধু কুশল বিনিময় করেছে, তাও মুখ গম্ভীর করে। সিঁড়ি বেয়ে গটগট পায়ে নিচে নামে শৌখিন। রেহানা বেগম মায়াভরা চোখে সে দৃশ্য দেখে। কতদিন ছেলেটাকে দেখেনি, নিজের হাতে খাবার খাইয়ে দেননি। ওখানে বসে ছেলেটা ঠিকমতো খাওয়া দাওয়া করে তো? মনে হয় তো না। কেমন শুকিয়ে গেছে। মায়ের উপর রাগ করে নিজেই নিজেকে কষ্ট দিচ্ছে। এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে চেয়ার টেনে বসে শৌখিন। তার পাশে বসে শাম্মী। রিফাত কাল থাকবো বলেও থাকেনি। শৌখিনের জন্য বিকেল পর্যন্ত অপেক্ষা করে চলে গিয়েছিল সে। রিহানা বেগম শৌখিনের অন্য পাশে বসেন। নিঃশব্দে নানা পদের তরিতরকারি বাটি ছেলের সামনে এগিয়ে দেন। শৌখিনও কথা বলে না, চুপচাপ খায়। রেহানা বেগম এর মাঝে একবার উঠে রান্নাঘরে উকি দেয়। ইরা আজ তাদের সাথে বসেনি, কিচেনে বসে খাচ্ছে সে। রেহানা বেগম অনেক জোর করেছিল তাকে, কিন্তু সে কথা শোনেনি। বারবার বলেছে সে আজ কিচেনে বসেই খাবার খাবে। রহিমা খালার সাথে কোনোদিন খাওয়া হয়নি, তাই আজ খেতে ইচ্ছে করছে।
যদিও এটা মিথ্যা কথা, রেহানা বেগম ঠিক বুঝেছেন। শৌখিনের সাথে এক টেবিলে বসবে না বলেই এমন কথা বলেছে ইরা। তাছাড়া সকালে শৌখিনের চিৎকারের আওয়াজও শুনেছেন তিনি। দীর্ঘ শ্বাস ছেড়ে শৌখিনের পাতে খাবার তুলে দেন তিনি। শৌখিন খাওয়া শেষ করে দ্রুত চেয়ার টেনে উঠতে যায়। আবার কিছু মনে পড়ে বসে পড়ে। মায়ের দিকে তাকায়, বলে, কিছু কথা ছিল মা। রেহানা বেগম বলেন, কি বল? ইরা এখনও এ বাড়িতে কী করে? রেহানা বেগম শৌখিনের কথার অর্থ বোঝেন, তবু বলেন, এটা আবার কেমন ধরনের প্রশ্ন? এই বাড়িতে থাকবে না তো কোথায় থাকবে? শৌখিন আর একটু গম্ভীর হয়, তুমি সত্যিই বুঝতে পারছো না? বুঝবো না কেন, কিন্তু ও তোর বউ। শৌখিন যেন জ্বলে ওঠে। বউ? কার বউ? তুমি জানো ওকে বউ হিসেবে আমি মানি না। সেদিন শুধুমাত্র ওকে বাঁচাতে পরিস্থিতির চাপে পড়ে বিয়ে করতে বাধ্য হয়েছি আমি। এটাকে কি আদৌ বিয়ে বলে? রেহানা বেগম দমে যান। সত্যি তিনি সেদিন ছেলেকে বিয়েটা করতে বাধ্য করেছিলেন, কিন্তু তাই বলে বিয়েটাকে মানবে না? যত যাই হোক, বিয়ে তো হয়েছে। মনে মনে এসব বললেও মুখে কিছু বলা হয়ে ওঠে না। সখী নিজেকে শান্ত করে আবার বলে, তো কবে যাচ্ছে ও এ বাড়ি ছেড়ে? পাশ থেকে স্বামী বলে ওঠে, কী সব কথা বলিস ভাইয়া? ইরা এখান থেকে চলে গেলে কোথায় যাবে? ওর কি কোথাও যাওয়ার জায়গা আছে? একবারও সে কথা ভাবলি না? শৌখিন চুপ হয়। সত্যি, ইরার কোথাও যাওয়ার জায়গা নেই, সে কথা সে জানে, কিন্তু তারপরও সে নিরুপায়। ইরার সাথে বিয়ের কথা এই বাড়ির লোক ছাড়া আর কেউ জানে না। জানলে সর্বনাশ হয়ে যাবে। মিতালি ভেঙে পড়বে খুব। বিষয়টাকে সে কিছুতেই মানতে পারবে না। 4 বছরের সম্পর্ক মিতালির সাথে। তাছাড়া যাই হোক না কেন, ইরা তো শৌখিনের বউ। তার সামনে তো আর মিতালিকে বউ করে নিয়ে আসতেও পারবে না। সব কিছু বিবেচনা করেই ইরার এ বাড়িতে থাকলে চলবে না, অন্তত শৌখিন তাই মনে করে। স্বামীর কথার উত্তরে সে বলে, সেসব কথা আমি জানি না। ওকে নিয়ে তোরা কি করবি কর, তবু এ বাড়িতে থাকা চলবে না, নয়তো কালই আমি আবার চলে যাব। এবার সিদ্ধান্ত তোরা নে। কথাটা বলেই শৌখিন দাঁড়ায় না, হন হন করে উঠে চলে যায়। রেহানা বেগম তার যাওয়ার পথে ছলছল নয়নে তাকান। কিচেনের দরজার সামনে দাঁড়িয়ে আরেকজনও চোখের জল ফেলে। রহিমা খালা সে দৃশ্য দেখে ইরার কাঁধে হাত রাখে, বলে, কষ্ট পাইও না মা, দেখো একদিন সব ঠিক হয়ে যাইব। ইরা মনে মনে হাসে। তার জীবনটা এমন এবড়ো থেবড়ো। তার জীবনে কখনো কিচ্ছু ঠিক হয় না, কখনোই না। বাইক থেকে নেমে হন্তদন্ত হয়ে রেস্টুরেন্টে ঢুকে শৌখিন। তার আসার কথা ছিল 10টায়, কিন্তু এখন বাজে 11:30। একেবারে গুনে গুনে 1.5 ঘন্টা লেট করেছে সে। সকালে নাস্তা করে বন্ধুদের সাথে আড্ডা দিতে বের হয়েছিল, কিন্তু কখন যে সময় গড়িয়ে গেল বুঝতেই পারেনি। তবু বন্ধুরা কিছুতে ছাড়ছিল না তাকে। শৌখিনই আবল তাবল বুঝিয়ে তারপর এসেছে। রেস্টুরেন্টে ঢুকে চারিদিকে ভালো মতো চোখ বোলায় সে। এক কোনো একটা চেয়ারে মুখ কুমড়ো করে মিতালিকে দেখে সেদিকে ছোটে। চেয়ার টেনে ধপ করে বসে। তাড়াহুড়ো করায় ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। শার্টের উপরে 2টো বোতাম খুলে কলা সোজা করে। মিতালি এতক্ষণ চুপচাপ মাথা নিচু করে বসেছিল। শৌখিনকে দেখে মুখটা আরও ফোলায়। অভিমানে গলা আটকে আসে তার। মুখ অন্যদিকে ঘোরায়। শৌখিন সেদিকে দেখে মিষ্টি হাসে। হাতে রাখা টকটকে লাল গোলাপের তোড়াটা টেবিলে রাখে। মিতালির গোলাপ পছন্দ। মৃদু গলায় বলে, সরি। মিতালি ফুঁসে ওঠে, সরি বললেই হবে নাকি? কতক্ষণ ধরে অপেক্ষা করছি জানো তুমি? কি করব বলো? তোমার ভাইটাই তো আসতে দিচ্ছিল না। মিতালি ভ্রু কুচকায়। ভাই আসতে দিচ্ছিল না মানে? এতক্ষণ কই ছিলে তুমি? রিফাত, আমি আর সব বন্ধুরা মিলে একটু আড্ডা দিচ্ছিলাম। মিতালি শান্ত হয়, তবু মুখটা ভালোই রাখে। থমথমে গলায় বলে, তো কি বলে আসলে ভাইয়ার কাছে? শৌখিন দুষ্টুমি মাখা হাসি হাসে বলে, রিফাতকে বললাম, আমায় ছেড়ে দে ভাই, আমি একটু তোর বোনের সাথে দেখা করে আসি। কতদিন দেখা হয় না, ফোনে ফোনে কি আর প্রেম জমে বল? মিতালি চোখ বড় বড় করে তাকায়। বিস্ময়ে তার মুখ হা হয়। সিরিয়াসলি, তুমি ভাইয়াকে আমাদের ব্যাপারে বলে দিয়েছ? শৌখিন শব্দ করে হেসে ওঠে, গা দুলিয়ে হাসে, বলে, দেখেছো কেমন করে বোকা বানালাম তোমায়? মিতালি রেগে ফুঁসে ওঠে। শৌখিনের হাতে কিল ঘুষি মারে। পর মুহূর্তে নিজেও হেসে ফেলে। শৌখিন হঠাৎ অন্যমনস্ক হয়। মিতালির হাসি মাখা মুখের দিকে তাকিয়ে বুক শীতল হয়। মনে হয় এই হাসিটা ফিকে হতে দেওয়া যাবে না, কোনো মতেই না। ইরার জন্য তো নাই। এতে যদিও ইরার প্রতি অন্যায় হবে, তবুও একজনের প্রতি ন্যায় করতে গেলে আরেকজনের সাথে অন্যায় করতেই হবে। তাছাড়া জীবনে ভালো থাকতে হলে একটু স্বার্থপর হতেই হয়। খোলা হাওয়ায় ইরা চুল খুলে দেয়। মুক্ত হয়ে এদিক ওদিক দোল খায় চুলগুলো। বাতাসে মিষ্টি ঘ্রাণ ভাসে। এতক্ষণ যাবৎ মনের ভেতর লুকিয়ে থাকা মন খারাপগুলো ছুটে পালায়। চুপটি করে বসে মাঠে ঘুরে বেড়ানো ছেলে মেয়েকে দেখে ইরা। ভার্সিটিতে এসেও মন ভালো হচ্ছিল না তার। শৌখিনের বলা সকালের কথাগুলো বারবার মাথায় ঘুরপাক খাচ্ছিল।
ভেতরটা ছটফট করছিল খুব। বাড়ি থেকে চলে দিতে বলেছে শৌখিন তাকে, কিন্তু সে কোথায় যাবে এসব ভেবে কোনো ক্লাসেও মন বসাতে পারেনি এরা। তাই তো ভার্সিটির পাশে এই বটগাছের নিচে ঘাসের উপর বসেছে সে। এখানে বসে মনটা কিছুটা ভালো লাগছে এখন। সাম্যের ক্লাস করছে। সে আসেনি ইরার সাথে, ইরাই জোর করেনি। তার নিজের ক্লাস করতে মন চাইছে না বলে যে সাম্যেরও চাইবে না তা তো আর না। এসব ভাবতে ভাবতেই কেউ পেছন থেকে বলে ওঠে, ইরা পাখি একা একা করো কি? ইরা চমকে ওঠে। হঠাৎ কথা বলায় ভয় পেয়েছে সে, কিন্তু কথাটা কর্ণগোচর হতে ভ্রু কুঁচকে আসে তার। মেজাজটা ফট করে গরম হয়ে যায়। পেছন ফিরে রাগি চোখে তাকায়, দেখে মুগ্ধ, তাদের ক্লাসমেট, প্লেবয় টাইপের ছেলে। ভার্সিটির জুনিয়র সিনিয়র কোনো মেয়েকেই ছাড়ে না, সবার সাথেই ফ্ল্যাট করে বেড়ায়। ইরার সাথে হয়তো একটু বেশিই করে। ইরাকে দেখলেই বাজে বাজে কথা বলে, কথা ছেলে গায়ে হাত দিতে চায়, আর চোখ দিয়ে তো গিলে খায়। কেমন বিশ্রীভাবে তাকায়। ইরা ভেবে পায় না এমন বদ ছেলের এমন সুন্দর নাম কি করে হয়। এই ছেলের নাম হওয়া উচিত ছিল গুন্ডা গুন্ডা ধরনের। মুগ্ধ নামে তাকে একেবারেই মানায় না। ইরা রাগে চোখের দিকে তাকিয়ে মুগ্ধ হাসে, তবে তার হাসি মোটে মুগ্ধকর লাগে না ইরার কাছে, বরং বিরক্তিকর লাগে। মুগ্ধ হাসতে হাসতে বলে, ইরা পাখি রেগে আছো কেন? ইরা ধমকে ওঠে, আপনাকে না কতবার বলেছি আমায় এসব উল্টাপাল্টা নামে ডাকবেন না। মুগ্ধ ইনোসেন্ট মুখ বানায়, উল্টাপাল্টা নামে কখন ডাকলাম? ওহ, ইরা পাখি নামটা তোমার পছন্দ নয়? আগে বলবা তো। ইরার দিকে তাকিয়ে শয়তানি হাসি দেয়, মাথা ঝুঁকিয়ে বলে, তাহলে বেআইন বলে ডাকবো? ইরা আবার ধমকে ওঠে, এসব করে কি মজা পান আপনি? কেন জ্বালাতে আসেন আমায়? প্লিজ চলে যান এখান থেকে, প্লিজ আমাকে একা থাকতে দিন। স্বামী ততক্ষণে তাদের কাছে এসে হাজির হয়। মুগ্ধর কথা না শুনলেও ইরার কথা সে ঠিকই শোনে। অবাক হয়ে বলে, ওর সাথে তুই এভাবে কথা বলছিস কেন ইরা? ইরা চুপ করে যায়। স্বামীর সামনে মুগ্ধর সাথে খারাপ ব্যবহার করতে চায় না সে। মুগ্ধ স্বামীকে দেখে এগিয়ে আসে, মুখটা করুণ করে বলে, দেখেছ ভাবি, তোমার বোন আমার সাথে কেমন করে? আমি বেয়াই হিসেবে না হয় একটু ফাইজলামি করি। স্বামী সেদিকে দেখে ইরাকে বলে, সত্যি তো ইরা, তুই এমন ব্যবহার করিস কেন বলতো? ইরা জোরে নিঃশ্বাস ফেলে। সে কারণটা স্বামীকে বলতে পারবে না, বললেও স্বামী হয়তো বিশ্বাস করবে না। মুগ্ধর ভাই নীরবের সাথে স্বামীর বিয়ে ঠিক হয়ে আছে, এঙ্গেজমেন্টও হয়ে গেছে। এর মাঝে এসব কথা বলা মানে তাদের সম্পর্কে ফাটল ধরানো। ইরা সেটা করতে পারবে না। ইরা মুগ্ধের দিকে তাকায়, বলে, সরি, ভুল হয়ে গেছে। রাতে বাড়ি ফিরতে একটু দেরি হয় শৌখিনের। মিতালির সাথে ঘোরাঘুরি করতে গিয়ে দেরি হয়ে গেছে তার। রাতে খাওয়ার ইচ্ছেটাও নেই। মাঝে মাঝে এমন ইচ্ছে হয়। চট্টগ্রাম থাকাকালীন এই বাজে অভ্যাসটা তৈরি হয়েছে, তৈরি হবেই না কেন? সেখানে তো আর মা ছিল না যে জোর করে খাওয়াবে। না খেতে চাইলে পছন্দের খাবার তৈরি করে দেবে। শৌখিন সিঁড়ি বেয়ে ওপরে ওঠে, নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়, জামা কাপড় বদলে টি শার্ট আর ট্রাউজার পরে। মায়ের সাথে দেখা করার কথা মনে ওঠে। আসার পর থেকে মায়ের সাথে সে ভালোভাবে কথা বলেনি। মা নিশ্চয়ই কষ্ট পেয়েছে, কিন্তু কি করবে? ইরার জন্যই তো এমন করতে হচ্ছে তাকে। ইরার কথা মনে পড়তে কপাল কুঁচকে এলো তার। মেয়েটার কথা ভাবতে ইচ্ছে করে না, সহ্যও করতে ইচ্ছে করে না, কিন্তু কিছুদিন আগেও মেয়েটার জন্য মায়া হতো খুব। মেয়েটার মায়াবী মুখের দিকে তাকালেই কষ্ট হতো তার জন্য। ইরার জীবনের ঘটে যাওয়া দুঃখের ঘটনা শুনলে কান্না খারাপ লাগবে, শৌখিনেরও লাগতো, কিন্তু বিয়েটা হবার পর থেকে ইরাকে সহ্য হয় না একদম। মনে হয় সেই শৌখিন আর মিতালির মাঝে এসে দাঁড়িয়েছে, মিতালিকে তার থেকে দূরে সরিয়ে দেবে সে। ভাবনা চিন্তা ফেলে মায়ের রুমে যায় শৌখিন। রুমে ঢোকার আগে দরজা টোকা দেয়। ভেতর থেকে রেহানা বেগম বলেন, শৌখিন আয়, ভেতরে আয়। শৌখিন হালকা করে দরজা ভেজিয়ে আসে। রেহানা বেগম খাটে আদর্শওয়া হয়ে আছেন। শৌখিন একটা চেয়ার টেনে মায়ের সামনে বসে, আমতা আমতা করে। সে আসলে কি বলবে বুঝতে পারে না, কি বলতে এসেছে তাও জানে না। রেহানা বেগমই বলেন, কিছু বলবি? শৌখিন কথা বলার সুযোগ পায়। মৃদু গলায় বলে, তুমি কি আমার উপর রাগ করেছো মা? রেহানা বেগম সে কথার উত্তর দেয় না। তিনি রাগ করবেন কি? তার ছেলে তো তার উপর উল্টো রাগ করেছে, সে কথা তো তিনি জানেন। ইরার সাথে বিয়ের পর থেকেই শৌখিনের তার মায়ের উপর যত রাগ। তাছাড়া আগে তো শৌখিন এমন ছিল না, মাকে কষ্ট দেওয়ার কথা, মুখের উপর কথা বলার কথা ভাবতেও পারত না। রেহানা বেগম বলেন, ইরা মেয়েটা খারাপ না মোটেও, ও খুব ভালো মেয়ে। শৌখিন বলে, আমি জানি, তাহলে সমস্যা কোথায়? শৌখিন মাথা নিচু করে। সমস্যা কোথায় সে বলতে পারবে না। মিতালির কথা এখনই কাউকে জানাতে চায় না সে। বলে, আমি জানি না, তবে ইরাকে আমি বউ হিসেবে মানতে পারছি না, আর কখনো পারবও না। তাহলে ও যাবে কোথায় সেটা তো ভাববি।
শৌখিন কিছুক্ষণ চুপ থাকে। সত্যি ইরা যাওয়ার কোনো জায়গা নেই সেটা সে জানে। কিছুক্ষণ ভেবে বলে, ও ওর ফুপুর বাসায়তেও থাকতেই পারে। তোমার ভাস্তি হিসেবে আমার বউর পরিচয় কিন্তু কেন? রেহানা বেগম আশার আলো দেখেন। এতদিন ইরার এ বাড়িতে থাকা নিয়ে ঝামেলা করেছিল শৌখিন। ইরা থাকলে সে থাকবে না বলেছিল, কিন্তু এখন একটু তো উন্নতি হয়েছে। বউয়ের পরিচয় না দিক, তবু এ বাড়িতে থাকতে তো বলছে। আস্তে আস্তে না হয় আরও ভালো হবে। তাছাড়া ইরাকে তিনি চেনেন, মেয়েটার মধ্যে জাদু আছে। তার মায়ায় আটকে ফেলার মতো জাদু কেউ ইরাকে কাছ থেকে চিনলে জানলে তাকে ভালো না বেশি থাকতেই পারে না। শৌখিনও পারবে না। তিনি বলেন, আচ্ছা ঠিক আছে, ও তোর বউ এই পরিচয় নয়, বরং আমার ভাইয়ের মেয়ে এই পরিচয় এখানে থাকবে। তাহলে কাগজপত্র রেডি করি। রেহানা বেগম অবাক হন। কিসের কাগজপত্র? শৌখিন বলে ওঠে, কিসের আবার? ডিভোর্সের। রেহানা বেগম কিছুটা আটকে ওঠেন। এরকম কথা তিনি শৌখিনের মুখে আশা করেননি। ভেবেছিলেন এভাবে চলতে চলতে একসময় সম্পর্কটা ঠিক হয়ে যাবে, কিন্তু ডিভোর্স? বলেন, ডিভোর্স কেন? বারে, সম্পর্কটার যেহেতু কোনো মানেই নেই, তাহলে শুধু শুধু বই বেড়ানোর কী দরকার? রেহানা বেগম পরিস্থিতি সামাল দিতে চান। শৌখিন আর ইরার দুজনকে বুঝতে সময় দরকার তার। বলেন, আমাদের বাড়ির কয়েকজন ছাড়া তো কেউ জানে না তোদের বিয়ের কথাটা। তো এত তাড়াহুড়োর কী আছে? সময় আসুক, আস্তে ধীরে যা হবার হবে। শৌখিন আশ্বস্ত হয়। তার মন এখন ফুরফুরে হয় বেশ। এত কালের বয়ে বেড়ানোর চিন্তা এত সহজে মাথা থেকে নেমে যাবে তা ভাবতে পারেনি। তাছাড়া মাও যে এভাবে সব কিছু মেনে নেবে তা মনেও হয়নি কখনো। শৌখিন খুশি মনে মায়ের হাত ধরে, কৃতজ্ঞতা সূচক হাসি হাসি বলে, ঘুমিয়ে পড়ো মা, আমি আসি। আচ্ছা। রুম থেকে বেরোনোর পথে বারান্দায় এক ছায়া মানবীকে দেখে থমকে দাঁড়ায় শৌখিন। মেয়েটা যে ইরা সে বুঝতে পারে, তবে ইরাকে দেখে রাগ হয় না তার। শৌখিন ভেবে রেখেছে, মেয়েটাকে এখন থেকে বোন হিসেবে মনে করবে সে। স্বামী আর ইরাকে এক নজরে দেখবে, তাহলে ইরার প্রতি রাগটাও থাকবে না। ইরা শৌখিনকে দেখে এক পাশে সরে দাঁড়ায়। অন্ধকার বিধায় তার মুখটা চোখে পড়েনি শৌখিনের, নয়তো ঠিক ইরার চোখের পানি দেখে নিত সে। শৌখিনকে পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হয়। শৌখিন পিছু ডাকে, ইরা শোন। ইরা থমকে দাঁড়ায়, তার ভয় হয়। আবার না জানি কি বলে বসে শৌখিন। শৌখিন মৃদু গলায় বলে, তোর সাথে সকালে খারাপ ব্যবহার করার জন্য সরি। ইরা চমকে তাকায়, কানে আঙ্গুল দিয়ে কান খোঁচায়, ভাবে নির্ঘাত কানে সমস্যা হয়েছে তার, নয়তো এমন আবল তাবল কথা শুনবে কেন? ইরাকে কথা বলতে না দেখে শৌখিন আবার বলে, কথা বলছিস না কেন? ইরা আমতা আমতা করে, গলা আটকে এসেছে তার। কোনো মতে মিনমিন করে বলে, কি বলবো? কথা বলার সময় তার গলা কাঁপে। শৌখিন বোঝে ইরা তাকে ভয় পাচ্ছে। তার নিজেরই খারাপ লাগে। মেয়েটার সাথে এতটা খারাপ ব্যবহার করা উচিত হয়নি তার, কিন্তু কি করবে? ওকে দেখলে তো রাগ হতো, আর রাগলে কি কারো মাথা ঠিক থাকে? সে কণ্ঠ আরও কোমল করে বলে, তোকে কিছু কথা বলবো, মন দিয়ে শুনবি। ইরা মাথা নাড়ে, সেদিকে তাকায় না শৌখিন। সে নিজের মতোই বলে, আমাদের বিয়েটা তো অ্যাক্সিডেন্টলি হয়েছে বল। এই বিয়েটা আমার কাছে যেমন বোঝা, তেমন তোর কাছেও তো, তাই না? ইরা কথা বলে না। এটা ঠিক যে বিয়েটা অ্যাক্সিডেন্টলি হয়েছে, তবুও তার কাছে মোটেও বোঝা না। শৌখিন তাড়া দেয়, কী রে বল। শৌখিন আবার শুরু করে, বলে, তাহলে এই অনাকাঙ্ক্ষিত বিয়েটা বয়ে বেড়ানোর কি কোনো মানে আছে? তোর আর আমার সম্পর্কটা এত তিক্ততা কেন থাকবে? আমার আর স্বামীর মধ্যে কি এমন আছে? তুইও তো আমার কাছে স্বামীর মতোই, আমার বোন তুই, বড় মামার মেয়ে। তাহলে এত সুন্দর সম্পর্কের মাঝে ঝামেলা কেন আনবো শুধু শুধু? ইরার মাথায় হাত যায় আপনা আপনি। কোথায় স্বামী আর কোথায় সে? লোকটা কি পাগল হয়ে গেল? বউকে কেউ বোন বানায়? শৌখিন বলে ওঠে, কিরে শুনছিস? ইরা বলে, তো আমরা ওসব বিয়ে টিয়ের কথা আর মনে রাখবো না, বুঝলি? তুই শুধুমাত্র আমার মামার মেয়ে, আর আমি তোর ফুপুর ছেলে, ঠিক আছে? ইরা ঘাড় কাত করে। শৌখিন সেদিকে তাকিয়ে মুচকি হাসে, বলে, গুড গার্ল। আচ্ছা, মনে থাকে যেন। কথাটা বলেই সে নিজের রুমের দিকে পা বাড়ায়। ইরা সেদিকে তাকিয়ে হেসে ওঠে, তাচ্ছিলের হাসি হাসে। নিজের ভাগ্যের উপর আজ বড্ড হাসি পায় তার। 10টা যে বাজতে চলল, আর কত সময় লাগবে তোর? ইরা ডাক শুনে সামনে গলা উঁচিয়ে জবাব দেয়, আর 2 মিনিট। ইরা বিরক্ত হয়। 2 মিনিট বলতে বলতে 2 ঘন্টা হয়ে গেছে, তবু স্বামীর আসার কোনো খবর নেই। এদিকে ভার্সিটির টাইম হয়ে গেল। সে যে 7 সকালে সাজতে বসেছে স্বামী, আর ওঠার কোনো নামগন্ধও নেই। ইরা বিরক্তিতে তিক্ত হয়ে ওঠে। ডাইনিং রুমের এক পাশ থেকে আরেক পাশে পায়চারি করে। স্বামী হন্তদন্ত হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে, বলে, চল চল। কত বাজে রে?
এই তো মাত্র 9:50। স্বামীর চোখ কপালে ওঠে। সে তাড়াতাড়ি হাত ঘড়ির দিকে তাকায়, মাথায় হাত দিয়ে বসে পড়ে, বলে, বলিস কি, এত কখন বাজলো? আরও আগে একটু আমায় ডাকবি না? ইরা তীক্ষ্ণ চোখে তাকায়, বলে, ডাকিনি বলছিস? কতবার ডেকেছি তোকে বলতো? স্বামী মিনমিন করে, ডেকেছিলি মনে হয়। পাশ কাটিয়ে শৌখিন যেতে যায়। স্বামীকে মুখ গোমড়া করে থাকতে দেখে আবার ফিরে আসে। মাথায় একটা গাঁটটা মেরে বলে, এত সেজেগুজে কোথায় চললি? স্বামী চমকায়, সাথে ইরাও চমকায়। এতদিন পর শৌখিনের এই স্বাভাবিক ব্যবহার দেখে তারা খুশি হয়। স্বামী মুখ ফোলায়, বলে, আমায় মারলি কেন ভাইয়া? আর এত কোথায় সেজেছি? সামান্য একটু মেকআপ করেছি মাত্র। শৌখিন চোখ বড় বড় করে, মৃদু চিৎকার করে, এটাই তো সামান্য সাজ? এটা? একটু ব্যঙ্গ করে বলে, তুই একটু সামান্য সেজে যাচ্ছিস কোথায়? স্বামী আরও মুখ ফোলায়, গাল তার গুলুমুলু আকার ধারণ করে। মুখটা ভার করে বলে, ভার্সিটিতে। এই সময় ভার্সিটি যাচ্ছিস? কত বাজে খেয়াল আছে তোর। কয়টা ক্লাস তোদের? আজ দেরি হয়ে গেছে রে ভাইয়া। রেহানা বেগম রান্নাঘরে ছিল, রহিমার সাথে হাতে হাতে কাজ করছিলেন। শৌখিনার স্বামীর খুনসুটিময় কথা শুনে তিনি ড্রয়িং রুমে আসেন। তার চোখ ছলছল করে। কতদিন ছেলেটার এমন রূপ দেখেননি তিনি। ইদানিং তো সবসময় মুখ ভার করে রাখত সে। এগিয়ে এসে তিনি বলেন, ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে তো আর দেরি হয় না। বেলা করে ঘুম থেকে উঠলে দেরি হতো হবেই। শৌখিনও তালে তাল মেলায়, স্বামীকে জ্বালানোর জন্য বলি, ঠিকই তো, সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিস না? কদিন পর পরের বাড়ি যাবি, তখনই কি এভাবে দেরি করে উঠবি নাকি? স্বামী এবার মুখটা কাঁদো কাঁদো বানায়, বলে, সবাই মিলে এভাবে আমার পেছনে লেগেছ কেন বলো তো? আমি কিন্তু তাহলে কোথাও যাব না। শৌখিন এগিয়ে আসে, হেসে স্বামীকে টেনে বকে আনে, বলে, আরে আরে কাঁদছিস কেন পাগলি? আমি তো তোর সাথে দুষ্টুমি করছিলাম। আবার একটু থেমে দুষ্টু হাসে, বলে, তাছাড়া এমনিতেই তোকে যা ভয়ঙ্কর দেখাচ্ছে, কাঁদলে না জানি কেমন দেখাবে। স্বামী শৌখিনকে ছেড়ে হেসে ফেলে, হাত দিয়ে বাহুতে ঘুষি মারে, বলে, কথা না বলে আমায় ভার্সিটিও তো দিয়ে আসতে পারতিস। কত দেরি হয়ে গেছে আজ? শৌখিন হাতের ঘড়ির দিকে নজর দেয়, বলে, আমিও ওই পথ দিয়ে যাব, চল তোদের পৌঁছে দিই। স্বামী একটু চমকে তাকায়, তোদের মানে? মানে তোর আর ইরার। কেন, ইরা যাবে না আজ? কিরে ইরা, যাবি না? ইরা এতক্ষণ যাবৎ নীরব দর্শকের মতো দাঁড়িয়েছিল। শৌখিনের প্রশ্নে সে মাথা দোলায়, বলে, তো চল, দাঁড়িয়ে আছিস কেন? স্বামী ইরা দুজনেই শৌখিনের পিছু নেয়। গাড়িতে উঠে স্বামী সুর তুলে সে আজ ভার্সিটি যাবে না। শৌখিন ভ্রু কুচকায়, বলে, ভার্সিটি যাবি না তো আমার সাথে কেন আসতে গেলি? কতটা পথ চলে এসেছি, এখন আবার বাড়ি ফিরে যাব? বাড়ি তো যাব না। শৌখিন অবাক হয়ে বলে, তাহলে কোথায় যাবি? স্বামী আহ্লাদে সুর তুলে বলে, আজ তোর সাথে ঘুরবো ভাইয়া, কতদিন একসাথে ঘুরি না আমরা। শৌখিন কিছুক্ষণ চুপ থাকে, একটু ভেবে বলে, আচ্ছা ঠিক আছে। গাড়ি করে একটা পার্কে এসে থামে। পাশে আইসক্রিম দেখে স্বামী লাফায়, সে আইসক্রিম খাবে। শৌখিন হেসে ফেলে ওর বাচ্চামো দেখে। দুটো আইসক্রিম কিনে একটা স্বামী ও একটা ইরার হাতে তুলে দেয়। ইরা তখন যাবৎ চুপচাপ লক্ষ্মীর মতো বসেছিল, তবে আইসক্রিম পেয়ে সে লাফিয়ে ওঠে। তার আইসক্রিম পছন্দ। ইরার মুখে খাওয়ার সময় আইসক্রিম লেগে যায়, গালেও লাগে। দেখতে পুরো কিউট একটা বাচ্চা বাচ্চা লাগে, তবু সেদিকে তার কোনো হুঁশ নেই, সে আইসক্রিম খেতে ব্যস্ত। শৌখিন সেদিকে তাকিয়ে আনমনি হাসে। ছোটবেলার মতো অভ্যাস ইরার এখনও আছে। ছোটবেলা যখন ইরার বাবা মা বেঁচে ছিল তখন প্রায়ই তাদের বাড়িতে যাওয়া আসা করতো শৌখিনরা। ইরা তখন কিউট একটা বাচ্চা ছিল, গুলুমুলু গাল ছিল তার। আইসক্রিম ছিল খুবই পছন্দ। আইসক্রিম খেতে গেলেই গালে মুখে মাখিয়ে ফেলতো, আর শৌখিন যত্ন করে মুছিয়ে দিত। কথাগুলো ভেবে আরেক দফা হেসে নিল সে। আনমনে পকেটে হাত দিয়ে টিস্যু বের করলো। ইরার মুখের সামনে টিস্যু নিয়ে লেগে থাকা আইসক্রিম মুছে দিল। আকস্মিক এমন ঘটনায় ইরা হতভম্ব হলো। মুখ আপনা আপনি হা হয়ে গেল। স্বামীও কম অবাক হয়নি। সেও খাওয়া বাদ দিয়ে ড্যাব ড্যাব করে তাকালো শৌখিনের দিকে। শৌখিনের আনমনা ভাব কাটল নিমিষেই। এতক্ষণ কী করছিল ভাবতে অস্বস্তি হতে লাগলো খুব। নিজের দুর্বলতা ঢাকতে হুমকি ধামকি শুরু করলো। ধমকে বলে উঠল, কিভাবে আইসক্রিম খেতে হয় তাও জানিস না? মুখে লেগে কেমন বৃষ্টি দেখাচ্ছিল। আশেপাশের মানুষ এসব দেখলে মানসম্মত আমারই যেত নাকি? কেমন আছো আন্টি? রেহানা বেগম বসেছিলেন। সারা দিন বাড়িতে তার অলস সময় কাটে। বাড়ির কাজের জন্য রহিমা আছে। রেহানা বেগমকে সেদিকে নজর দিতে হয় না, তবু মাঝে মাঝে একটু হাত লাগান। তবু সারাটা দিন প্রায় শুয়ে বসেই কেটে যায়। কথাটা কানে পৌঁছাতেই সেদিকে ঘুরে তাকান। মিতালিকে দেখে দাঁড়িয়ে পড়েন, চোখে মুখে খুশি উপচে পড়ে। মেয়েটা আগে প্রায় আসতো এ বাড়ি। রিফাতই নিয়ে আসতো। বাড়ির মেয়ের মতো মনে হয় তাকে।
খুব সহজে মিশে যেতে পারে, তবে 2 বছর এমুখও হয়নি সে। উৎফুল্ল হয়ে বলেন, আরে মিতালি যে, আয় আয়, এতদিন পর আন্টির কথা মনে পড়লো তোর? মিতালি হেসে জড়িয়ে ধরে বলে, কি করব বলো, পড়াশোনার এত চাপ। বাহানা বানাস না তো। তো কী খবর তোর? হাত ধরে টেনে পাশে বসান। বলেন, কোথায় থাকিস এখন? চট্টগ্রাম ভার্সিটিতে, ওখানেই হোস্টেলে থাকি। ও হ্যাঁ, রিফাতের কাছে শুনেছিলাম মনে হয়। শৌখিনও তো চট্টগ্রাম থাকতো, জানিস নাকি? মিতালি মাথা নাড়ে। সে জানে মানে কি? সে জানবে না তো আর কে জানবে? প্রায়ই দেখা করতো দুজনে, কিন্তু সে কথা তো আর বলা যাবে না। বলে, এসব কথা বাদ দাও তো আন্টি, আগে বলো তুমি কেমন আছো? শরীর নাকি আরও খারাপ হয়েছে শুনলাম। শরীরের যত্ন ঠিকমতো নাও না? রেহানা বেগম হেসে ওঠেন, বলেন, বাবা তুই তো একদম ইরার মতো কথা বলছিস। ইরাও আমাকে এমনভাবে বলে জানিস। মেয়েটা আমার খুব খেয়াল রাখে। ও না থাকলে আমি হয়তো আরও অসুস্থ হয়ে পড়তাম। ইরা এখনও এ বাড়িতেই আছে, যায়নি? রেহানা বেগম চুপ থাকেন। কথাটা তার কাছে ঠিক লাগে না। মিতালি সেদিকে তাকিয়ে ব্যাপারটা বোঝে। ইরা মেয়েটাকে তার পছন্দ না। যতই মামাতো বোন হোক, তবুও সে বাইরের মেয়ে, তার উপর আগুন সুন্দরী। ভুল করেও যদি শৌখিনের চোখ সেদিকে পড়ে যায়, এক বাড়িতে থাকলে পড়তেই তো পারে। যত যাই হোক ছেলে মানুষ, মিতালি ভয় পায়, শৌখিনকে হারানোর ভয়। সেই ভয় তার ভেতরে এক হিংসাত্মক সত্তা তৈরি হয়েছে। সে রেহানা বেগমকে শান্ত করতে বলে, না মানে কথাটা অন্যভাবে নিও না, জাস্ট এমনি জিজ্ঞেস করলাম। রেহানা বেগম কথাটা ঠিক শুনলেন না। তার চোখ গেল দরজার দিকে। সেদিকে তাকিয়ে তিনি বললেন, তোরা ভার্সিটি যাসনি? আর শৌখিন, তুই ওদের সাথেই আবার ফিরলি যে? শৌখিন দরজা দিয়ে ঘরে ঢুকে মায়ের কাছে এসে দাঁড়ায়। পিছু পিছু আসে স্বামী আর ইরা। শৌখিন বলে, না মা, ওরা যায়নি। স্বামী মিতালিকে দেখে খুশি হয়, হেসে বলে, কেমন আছো আপু? মিতালিও হাসে, তবে তা বাইরে। ভেতরে তার রাগ হয়। ইরাকে শৌখিনের সাথে আসতে দেখে তার ভেতরটা জ্বলে ওঠে। মেয়েকে হাসি ফুটিয়ে বলে, ভালো। তুমি ভালো আছো? কোথাও গিয়েছিলে নাকি? হ্যাঁ, ভাইয়ার সাথে একটু ঘুরতে গেছিলাম। ইরাও গিয়েছিল সাথে? শৌখিন মিতালির কথা সুর বোঝে। তার আজ দেখা করার কথা ছিল, কিন্তু যেতে পারেনি। স্বামীর আবদার মানতেই তো তাদের সাথে ঘুরে বেড়াতে হলো তাকে। এর মাঝে মিতালির সাথে দেখা করার সুযোগই পায়নি। স্বামীর হয়ে সে মিতালির কথার উত্তর দেয়, বলে, হ্যাঁ, ইরাও গিয়েছিল। মিতালি কপাল কুঁচকে শৌখিনের দিকে তাকায়। শৌখিন চোখ দিয়ে ইশারা করে, এক হাত তুলে কানে হাত দেয়, সরি বলে। মিতালি অন্যদিকে মুখ ঘোরায়। সে রেগে আছে। ব্যাপারটা সবার দৃষ্টির আড়ালে ঘটলেও ইরার চোখ এড়ায় না। সে বেশ অবাক হয়। শৌখিনের সাথে মিতালির ইশারায় কি কথা থাকতে পারে? তাদের মাঝে চলছেই বাকি।